বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমার সহকর্মীবৃন্দ, সামরিক অসামরিক সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, পদ্মাপাড়ের অধিবাসী, দুই পাড়েরই অধিবাসী আমার ভাই বোনেরা, এলাকাবাসী, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে আজ এক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করব পদ্মা সেতু। আজকের এই আনন্দঘন মুহূর্তে সুধীবৃন্দ, দেশবাসী, বিদেশে আমাদের প্রবাসী বাঙালি ভাই বোনেরা, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার ছোট বোন রেহানা এবং আমাদের ছেলে মেয়ে সজীব ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, রেদওয়ান মুজিব সহ আমাদের নাতি নাতনি সকলকে, এই দেশবাসীর সাথে আমি তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা ও দোয়া জানাচ্ছি। স্বাধীন বাংলাদেশ দীর্ঘ 23 বছরের সংগ্রাম, 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের এই বাংলাদেশ। যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাঙালি জাতি হিসেবে বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছি, মর্যাদা পেয়েছি। আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের 4 জাতীয় নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে, আমাদের মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম, যারা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। অত্যন্ত বেদনার সাথে আমি স্মরণ করি 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তৎকালীন রাষ্ট্রপতি, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শাহ জামাল, 10 বছরের ছোট্ট ভাই রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও পারভিন রোজি, আমার একমাত্র চাচা শেখ আবুল নাসের, মুক্তিযোদ্ধা, আমার ফুফা আব্দুর রাব সানিয়াবাদ কৃষিমন্ত্রী সহ সেই দিন আমাদের পরিবারের সদস্যরা যারা শাহাদাত বরণ করেছেন, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল ছুটে এসেছিলেন, রাষ্ট্রপতিকে রক্ষা করতে পারেননি, ঘাতকের দল তাকেও হত্যা করে। পুলিশের এএসপি এসবি সিদ্দিকুর রহমান ঘাতককে বাধা দিয়েছিল দোতলায় উঠতে, তাকে সেখানে হত্যা করে। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই বাংলাদেশের মানুষের প্রতি, যারা এই অন্যায়কে প্রতিবাদ জানিয়েছিল, আর এই প্রতিবাদ করতে যে যারা জীবন দিয়েছিল, তাদেরকে আমি আজকের দিনে স্মরণ করি। আজকে পদ্মা সেতু নির্মিত হয়েছে, সঙ্গে যারা জড়িত ছিলেন, যে উপদেষ্টা কমিটি আমরা করেছিলাম,
প্রকৌশলী জামিলুর রেজা সাহেব সহ সেতু নির্মাণকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আপনারা সবাই জানেন যে সেতু নির্মাণ করতে যখন আমরা যাই তখন অনেক ষড়যন্ত্র শুরু হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, দুর্নীতির অপবাদ দিয়ে কিভাবে এক একটি মানুষ এক একটি পরিবারকে মানসিক যন্ত্রণা দিয়েছে। সেই যন্ত্রণা ভোগ করেছিল আমার ছোট বোন শেখ রেহানা, আমার ছেলে সজীব ওয়াজেদ জয়, আমার মেয়ে সাইমা ওয়াজেদ, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী, আমার উপদেষ্টা অর্থনৈতিক বিষয়ক পদ্মা সেতু নির্মাণের কাজে যাকে আমরা উপদেষ্টা হিসেবে বিশেষভাবে দায়িত্ব দিয়েছিলাম, ডক্টর মশিউর রহমান, যোগাযোগ মন্ত্রী, সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সাবেক যোগাযোগ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ যারা এর সঙ্গে জড়িত ছিল তাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়। তাদের অমানসিক যন্ত্রণা, তাদের পরিবার সহ যে যন্ত্রণা ভোগ করেছে, আমি তাদের প্রতি সহমর্মিতা জানাই। শত প্রতিকূল অবস্থার মধ্যে এই সেতু নির্মাণের সাথে যারা জড়িত ছিলেন সকল প্রকৌশলী, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, দেশি বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক, ঠিকাদার, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, শ্রমিক, নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই দেশবাসীর প্রতি যারা সেদিন আমাকে শক্তি জুগিয়েছিল, সাহস জুগিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। আমি ধন্যবাদ জানাই এই পদ্মা সেতু দুই পারের মানুষ যারা এখানে বসবাস করত। তারা নির্দ্বিধায় তাদের জমি হস্তান্তর করে, তাদেরকেও, তাদের পরিবারকেও আমরা পুনর্বাসন করেছি, কিন্তু তারা সে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যায়। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তাদের ত্যাগ ও সহযোগিতা না হলে হয়তো এই সেতু নির্মাণ করা কঠিন হতো। আমি জানি সবই তো সুধী মণ্ডলী, আজকে বাংলাদেশের মানুষ গর্বিত, সেই সঙ্গে আমিও আনন্দিত এবং গর্বিত, উদ্বেলিত। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করি, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আজকে এই পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। এই সেতু শুধু একটি সেতু নয়, এই সেতু দুপারের যে বন্ধন সৃষ্টি করছে তা নয়, এই সেতু শুধু ইট, সিমেন্ট, স্টিল, লোহা, কংক্রিটের একটা অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহংকার, এ সেতু আমাদের গর্ব, এ সেতু আমাদের সক্ষমতা, আমাদের মর্যাদার শক্তি। এই সেতু বাংলাদেশের জনগণের, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, সাহসিকতা, সহনশীলতা এবং আমাদের প্রত্যয়, যা আমরা এই সেতু তৈরি করবই, সেই জেদ, সেই প্রত্যয়। যদিও এই ষড়যন্ত্রের কারণে সেতুটা নির্মাণ করতে প্রায় 2 বছর বিলম্বিত হয়, কিন্তু আমরা কখনো হতোদ্যম হইনি, হতাশায় ভুগিনি, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছি এবং শেষ পর্যন্ত সকল অন্ধকার ভেদ করে আলোর পথে আমরা যাত্রা করতে সক্ষম হয়েছি। আজকে পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল, নীল, সবুজ, সোনালী আলোর ঝলকানি। 42টি স্তম্ভ, এই স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবার না, কেউ দাবায় রাখতে পারেনি, আমরা বিজয়ী হয়েছি। তারুণ্যের কবি সুকান্তের ভাষায় তাই বলতে চাই,
সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। আমরা মাথা নোয়াইনি, আমরা কখনো মাথা নোয়াবো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো মাথা নোয়াননি, তিনি আমাদের মাথা নোয়াতে শেখান নাই। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি জীবনের জয় গান গেয়েছিলেন, বাংলার মানুষের মুক্তি চেয়েছিলেন, স্বাধীনতা চেয়েছিলেন। তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা তারই অনুসারী, তার পদাঙ্ক অনুসরণ করেই আমরা পথ চলি, তার পদাঙ্ক অনুসরণ করেই আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াতে সক্ষম হয়েছে। আমাদের স্বাধীনতা, বাংলাদেশ একটি প্রদেশ, শোষিত বঞ্চিত মানুষ, ক্ষুধা, দারিদ্র, নিপীড়ন, শোষণ, বঞ্চনা সবসময় যাদের নিত্য সঙ্গী, সেই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য 23 বছর সংগ্রাম, 9 মাসের যুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই এই বাংলাদেশের সৃষ্টি। তার ডাকেই সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে বিজয় এনে দিয়েছিল। স্বাধীনতার পর জাতির পিতা জাপানে গিয়েছিলেন। 73 সালে জাপান সরকারকে অনুরোধ করেছিলেন আমাদের যমুনা, পদ্মা এই সব নদী সেতু করে দেওয়া। যমুনা নদীর উপর সেতু নির্মাণের জন্য যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন, জাপান সরকার ফিজিবিলিটি স্টাডি করে এবং সেই সেতু নির্মাণের উদ্যোগ নেয়। দুর্ভাগ্যের বিষয় 1975 সালে 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করে অবৈধভাবে যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা আসে, সে সেই সেতুর কাজ বন্ধ করে দেয়। যাও, আমাদের সৌভাগ্য, আমরা 96 সালে প্রায় 21 বছর পর, 75 পর যখন সরকার গঠন করি, তখন আমরা সেই যমুনা বঙ্গবন্ধু সেতু নির্মাণ করি এবং আমি 98 সালের 23শে জুন সেই সেতু উদ্বোধন করেছিলাম। আলহামদুলিল্লাহ যে সেটা আমরা করতে পেরেছিলাম। এবং সেই সেতুতে রেল, গ্যাস এবং বিদ্যুৎ লাইন সংযোজন করেই আমরা সেতুটা নির্মাণ করি। 97 সালে আমি জাপান সফরে যাই। জাপানের প্রাইম মিনিস্টারকে আমি বলেছিলাম যে আমার বাবা সেতু চেয়েছিলেন, আপনারা যমুনা সেতু আমাদের করে দিয়েছিলেন। আজকে আমি রূপসা, অর্থাৎ সেটা হচ্ছে আপনার খুলনা বাগেরহাটের সাথে সংযোগ, ভৈরব নদীর উপর, এবং পদ্মা সেতু নির্মাণ করতে চাই। কিন্তু আমি জানি পদ্মা একটি অত্যন্ত খরস্রোতা একটি নদী, কাজে সেই নদীতে সেতু করা যথেষ্ট কঠিন। জাপান তার ফিজিবিলিটি স্টাডি শুরু করে এবং রূপসা সেতু আমাদের নির্মাণ করে দেয়। এই খরস্রোতা বিশাল পদ্মা নদী যে ফিজিবিলিটি স্টাডি হয় 2001 সালে, সেই রিপোর্টটা আমাদের দেয় এবং তারই ভিত্তিতে আমরা প্রথম 4 জুলাই বাওয়া প্রান্তে আমরা আমাদের পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। 2001-এ যদিও আমরা ক্ষমতায় আসতে পারিনি, ক্ষমতায় আসে বিএনপি জামাত জোট, এই সেতু নির্মাণের কাজ বন্ধ করে দিয়ে জাপানকে আবার ফিজিবিলিটি স্টাডি করতে বলে, অর্থাৎ আবার সমীক্ষা করতে বলে মানিকগঞ্জের আরিচা থেকে দৌলতদিয়া পর্যন্ত। জাপান পুনরায় সেটা করে একই মত দেয়, যেখানে দক্ষিণ অঞ্চলের সকল জেলার সঙ্গে সংযোগের জন্য এই বিশেষ করে মাওয়া থেকেই সেতুটা নির্মাণ হলে সব থেকে কার্যকর হবে। কাজী তাদের এই মতামতের পর খুব স্বাভাবিকভাবে বিএনপি আর সে ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, কাজও করেনি। কাজে আমরা ক্ষমতায় আসি আবার 2009 সালে। 9 সালে আমরা ক্ষমতা আসার পর আমরা সিদ্ধান্ত নিই সেই পদ্মা সেতু নির্মাণ করার। যে সমীক্ষা জাপান করে দিয়েছিল তারই ভিত্তিতে এই সেতু নির্মাণের পদক্ষেপ নিই। সরকার গঠন করার মাত্র 22 দিনের মধ্যে আমরা এর নকশা তৈরি করবার জন্য আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেই এবং অনেক আলোচনা পরে যখন এই সেতু নির্মাণের উদ্যোগ হচ্ছে, আর্থিক কীভাবে অর্থ সংগ্রহ হবে তার উদ্যোগ চলছে, তখন ওয়ার্ল্ড ব্যাংক ও এগিয়ে আসে অন্যান্য সংস্থার সাথে, বিশ্ব ব্যাংক এই প্রকল্পে
টাকা দিতে রাজি হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে একটা পর্যায়ে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আমাদের দেশের কোনো এক স্বনামধন্য ব্যক্তি, তিনি একটি ব্যাংকের এমডি ছিলেন। যেহেতু তার বয়স এমডি পদে আইনগতভাবে থাকতে পারেন 60 বছর বয়স পর্যন্ত, তিনি 70 বছর বয়স হয়ে গেছে, তখন এমডি পদে বহাল। বাংলাদেশ ব্যাংক তাকে বলেছিল যে আপনি তো এভাবে থাকতে পারেন না, কারণ আইনও সংশোধন হয় নাই। এবং তাকে তখন ওই ব্যাংকের মানে উপদেষ্টা করবার জন্য উপদেষ্টা মানে অ্যাডভাইজার এমিরেটাস হিসেবে মর্যাদা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি খেপে যান। সরকারের বিরুদ্ধে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে, আমাদের অর্থমন্ত্রীর বিরুদ্ধে, সবার বিরুদ্ধে দুটি মামলা করেন। সে মামলা হেরে যান। এরপরে আমরা দেখলাম ওয়ার্ল্ড ব্যাংক আমাদের অর্থ বন্ধ করে দিল দুর্নীতির অভিযোগ এনে। যখন আমি এটা চ্যালেঞ্জ দিলাম যে অভিযোগ আমাকে দেখাতে হবে কি, যা হোক আমরা থেমে যাইনি, কারণ পদ্মা সেতু বানানো নিয়ে কোনো দুর্নীতি এটা আমরা করতে পারি না, করব না। কাজী অনেক পানি ঘোলা, অনেক ষড়যন্ত্র, অনেক কিছু মোকাবেলা করলাম এবং এর সাথে যুক্ত হলো আমাদের অনেক বাংলাদেশের স্বনামধন্য অর্থনীতিবিদ থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী, তাদেরও নানা রকম মতামত এবং এমন একটা অবস্থা সৃষ্টি যে সত্যি বুঝি দুর্নীতি, যেখানে কোনো টাকা পয়সাই ছাড় হয়নি। যা ওয়ার্ল্ড ব্যাংক মামলা করলো, কিন্তু কানাডা আদালত যখন রায় দিল যে ওয়ার্ল্ড ব্যাংকের যত অভিযোগ সব ভুয়া, মিথ্যা, কোনো দুর্নীতি এখানে হয় নাই, তারপর অবশ্য তারা থেমে যান। যা হোক, আমি এইটুকুই বলবো যে বাংলাদেশ আমাদের দেশ, এদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, কল্যাণ করা, এটাকে আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি। কাজেই যতই অপবাদ দেওয়ার চেষ্টা করো, এবং সেই সাথে আমার রেহানার আমাদের ছেলেমেয়েদের উপর কম ধকল যায়নি, সে বিষয়ে এখন আজকে দিয়ে বলতে চাই না। কিন্তু আমি এটুকুই বলবো যে যখন সকল প্রতিষ্ঠান অর্থায়ন থেকে সরে দাঁড়ালো, আমি তখন পার্লামেন্টে দাঁড়িয়েও ঘোষণা দিয়েছিলাম পদ্মা সেতু নিজের টাকায় করব, নিজস্ব অর্থায়নে করব। এই ঘোষণার পর আমার দেশবাসী, সাধারণ মানুষ, তাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছিলাম। তারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষের শক্তিটা হচ্ছে বড় শক্তি। সেই শক্তি নিয়েই এই সেতুর নির্মাণ কাজ আমি শুরু করি। আজকে আমি ধন্যবাদ জানাই যে উপদেষ্টা কমিটি করেছিলাম জামিলুর রেজা সাহেবের নেতৃত্বে, তারাও পিছু হটেননি, তারাও বিশ্বাস রেখেছিলেন। সেই সাথে সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যারা আমাদের এখানে কাজ করেছেন, তারাও তখন এগিয়ে এসেছিলেন এবং তারাও বিশ্বাস করেছিলেন যে হ্যাঁ আমরা পারি, আমরা করতে পারবো, এবং আমরা তা করেছি। অনেকের মতামত ছিল এই নিজস্ব অর্থায়ন আবার কীভাবে করব। ধারণা ছিল যে বাংলাদেশ সারা জীবন পরনির্ভরশীল থাকবে আর অন্যের দয়েই চলতে হবে। জাতির পিতা আমাদের শিখিয়েছেন আত্মমর্যাদা নিয়ে বাঁচতে। বাংলাদেশকে আমরা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবেই গড়ে তুলতে চাই, আর সেই লক্ষ্য সামনে নিয়েই এই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি। সেই দিন তারা আমার পাশে শুধু দাঁড়ান নাই, অনেকে অর্থ পর্যন্ত দিয়েছিলেন, যার যতটুকু পেয়েছিলেন। আমি বলেছিলাম আমরা নিজেরা বাজেট থেকে করতে পারবো, ওটাও তো জনগণেরই টাকা, এবং আল্লাহর রহমতে আমরা সেটাই করেছি। আমি জানি না যারা তখন এই কথাগুলি বলেছিলেন যেটা হবে না, নিজস্ব অর্থায়নে সম্ভব নয়, এটা একটা স্বপ্ন মাত্র, কিন্তু এটা কখনই বাস্তব হওয়া সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। যা হোক, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে কোনো অনুযোগ নাই। তাদের হয়তো চিন্তার দন্যতা আছে, আত্মবিশ্বাসের দন্যতা আছে, সেটাই আমি মনে করি।
কিন্তু আজকে থেকে আমি মনে করি তাদেরও আত্মবিশ্বাস বাড়বে যে না, বাংলাদেশ পারে। এখানে একটি কথা আপনাদের স্মরণ করতে চাই, স্বাধীনতার পর কিছু বিদেশি এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, বাংলাদেশের তো কোনো সম্পদ নাই, আপনি কি দিয়ে এই দেশ গড়বেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই মাটি মানুষ দিয়ে এই দেশ গড়ব। আজকের পদ্মা সেতু কিন্তু সেই মানুষের সহযোগিতায় করতে পেরেছি। আমাদের অর্থনীতি স্থবির হয়নি, সচল আছে, অনেক প্রকল্প আমরা নিয়েছি, কাজে আজকে আলহামদুলিল্লাহ পদ্মা সেতু নির্মিত হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ে নাই, বরং বাংলাদেশের অর্থনীতি করোনা মোকাবেলা করেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ মোকাবেলা করেও বাংলাদেশের অর্থনীতি এখনো গতিশীল। সমগ্র বিশ্বের কাছে আজ বাংলাদেশ প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ, আত্মমর্যাদাশীল বাংলাদেশ, আত্মবিশ্বাসী বাংলাদেশ। কারণ বাংলাদেশের জনগণই হচ্ছে আমার সাহসের ঠিকানা, তাই বাংলাদেশের জনগণকে আমি স্যালুট জানাই। সুধীমণ্ডলী, আপনারা জানেন পদ্মা একটা সাধারণ নদী না। পদ্মা নদী বিশ্বের সব থেকে খরস্রোতা নদী হচ্ছে অ্যামাজন, আর এই অ্যামাজনের পরেই হচ্ছে পদ্মা। আর এই স্রোতস্বিনী পদ্মা, যে পদ্মা আনপ্রেডিক্টেবল, অননুমেয়, এর গতি স্রোত কখন কিভাবে এটা খুবই ধারণা করা কষ্টকর। প্রযুক্তি এবং কারিগরির নানা বিষয় বিবেচনা নিয়ে এর বাস্তবায়ন অত্যন্ত কঠিন একটা কাজ ছিল, কঠিন চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের প্রকৌশলী কর্মীরা সকলে মিলে এবং বিদেশি পরামর্শক সকলে মিলেই এই সেতু আমরা নির্মাণ কাজ সম্পন্ন করেছি। পদ্মা সেতু নির্মাণ কাজের গুণগত মানে কোনো আপোষ করা হয়নি। এই সেতু নির্মিত হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণ দিয়ে, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে। পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে। পদ্মা সেতুর পাইল বা মাটির গভীরে বসানো ভিত্তি এখন পর্যন্ত বিশ্বে গভীরতম, সর্বোচ্চ 122 মিটার গভীর পর্যন্ত এই সেতুর পাইল বসানো হয়েছে, যা বিশ্বের আর কোনো সেতুতে করা সম্ভব হয়নি। ভূমিকম্প প্রতিরোধ বিবেচনায় ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। এরকম আরও বিশেষ বৈশিষ্ট্য কারণে এই সেতু নির্মাণ পদ্ধতি বিশ্বজুড়ে প্রকৌশলী বিদ্যার পাঠ বইয়ে অন্তর্ভুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। কারণ এটা একটা আশ্চর্য সৃষ্টি, এটা অনেক মানুষের শেখার অনেক সুযোগ রয়েছে এবং আমাদের প্রজন্মের পর প্রজন্ম শিখতে পারবে বলে আমি বিশ্বাস করি। বিশাল এই কর্মযজ্ঞ থেকে বড় প্রকল্প বাস্তবে অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমাদের দেশের প্রকৌশলী এবং কর্মীরা তারা যে জ্ঞান লাভ করেছেন, ভবিষ্যতে এই ধরনের আরও অনেক স্থাপনা তারা করতে পারবেন বা অন্য দেশেও সহযোগিতা করতে পারবেন, সেই সক্ষমতা আজ আমরা অর্জন করেছি। সেতু নির্মাণ যেমন, তেমনি আঁকাবাঁকা খরস্রোতা উন্নত পদ্মা নদীকে শাসন রাখাটাও একটা কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জও সফলভাবে মোকাবেলা করে দুই পারকে সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়েছে। এই সেতুর উভয় দিকে রয়েছে উন্নত ব্যবস্থা করা সমৃদ্ধ এবং দৃষ্টিনন্দন সার্ভিস এরিয়া। মাওয়া এবং জাজিরা সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে, যা মূল সেতুকে জাতীয় সড়ক যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে। এটা শুধু বাংলাদেশই না, আমাদের আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও এই সেতু অবদান রাখবে। এই সেতুর যে আমাদের এটা নদীপথ, কাজে এখানে যেহেতু একটা খরস্রোতা নদী, তাই এই সেতুর যে 37টা স্পান, তার নিচ থেকেই যেন
আমাদের নৌ চলাচলটা অব্যাহত থাকে, আমরা সেইভাবে কিন্তু এই সেতুটা তৈরি করেছি। কারণ আমি আগেই বলেছি যে পদ্মা নদী কখন তার স্রোত কোন দিক থেকে যাবে, কি হবে, বা স্রোতের টান কত বেশি, এ সম্পর্কে আগাম বলা খুব কঠিন কাজ। যে কারণে আমরা এই সেতুতে কোনো রকম ছোট করতে চাইনি। এই সেতুটা যেমন দুই পাশ সংযুক্ত করেছে এবং এর যে 42টা স্পান, তার নিচ থেকে অর্থাৎ 36টা স্পানের মধ্য দিয়ে যেন সব জায়গা থেকে নৌ চলাচল সমানভাবে চলতে পারে, সেই ব্যবস্থাটাও রাখা হয়েছে। এই সেতু নির্মাণ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে পদ্মা নদীর উভয় পারে 3 জেলা মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের প্রায় 6,509 একর জমি অধিগ্রহণ করতে হয়েছে। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত সকলকে আমরা পুনর্বাসন করেছি, জীবন জীবিকার ব্যবস্থা দিয়েছি, তাদের জন্য প্লট দেওয়া হয়েছে, বাড়ি করে দেওয়া হয়েছে, বাণিজ্যিক প্লট করা হয়েছে, অর্থাৎ তাদের জীবিকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এই প্রকল্প এলাকায় একটা পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। সেখানে বনায়ন সৃষ্টি করা হচ্ছে, জীববৈচিত্র্যের ইতিহাস ও নমুনা সংরক্ষণের জন্য জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্ভিদকুল ও প্রাণীকুল সংরক্ষণের লক্ষ্যে প্রকল্প এলাকায় ইতিমধ্যে আমরা পদ্মা সেতু বন্যপ্রাণী অভয়ারণ্য, সেই অভয়ারণ্য সৃষ্টি করা হয়েছে, এটা ঘোষণা দেওয়া হয়েছে, যাতে আমাদের পরিবেশ এবং প্রকৃতি যেন রক্ষা পায় সেই লক্ষ্য নিয়ে। বিশ্বের সেরা প্রযুক্তিতে নির্মিত এই দৃষ্টিনন্দন দ্বিতল পদ্মা সেতু, এই সেতুর স্টিল এবং কংক্রিট স্ট্রাকচারে বহুমুখ এই সেতুর উপরে ডেক, যানবাহন চলবে আর নিচ দিয়ে ট্রেন চলাচল করবে, কাজে রেল সেতু এর সঙ্গে। সেতু চালু হওয়ার পর সড়ক এবং রেলপথ দেশের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষের উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে, এই খরস্রোতা পদ্মা পাড়ি দেওয়ার ঝুঁকি নিতে হবে না, রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে। কাজে সেদিক থেকে আমাদের দেশের মানুষের যারা সবসময় অবহেলিত, অর্থাৎ আমরা পদ্মার ওপারে মানুষ চিরদিনই অবহেলিতই ছিলাম, আর অবহেলিত থাকবে না, আবার তাদের সমানভাবে উন্নত হবে। আমরা আশা করি, যদিও এটা হিসেবে বলা হয়েছে 1.23% আমাদের জিডিপি বাড়বে, কিন্তু আমি বিশ্বাস করি এটা আরও বেশি হবে। আর তাছাড়া প্রতি বছর এই অঞ্চলে যে দারিদ্র্য, সে দারিদ্র্যের হারও হ্রাস পাবে। নতুন অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলব, হাইটেক পার্ক আমরা গড়ে তুলব, দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, দেশের শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং আঞ্চলিক বাণিজ্যে বিশেষ ভূমিকা এই সেতু রাখবে। ইতিমধ্যে তার সেই লক্ষ্য নিয়ে এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আমরা যা যা প্রয়োজন সেগুলি কিন্তু করেছি। এবছরের শেষ নাগাদ আমাদের কর্ণফুলী তলদেশে টানেল, বঙ্গবন্ধু টানেল, সেটাও সম্পন্ন হবে। মেট্রো রেল, সেটাও একটা অংশ সম্পন্ন হবে। আর 2023 সালে প্রথমার্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটাও উৎপাদন শুরু হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও দ্রুত এগিয়ে যাচ্ছে, প্রায় এটাও 2023 বা 24-এর মধ্যে শেষ হবে। তাছাড়া পায়রা যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানে ইতিমধ্যেই বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে, সেখানে আরও বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। কাজে সার্বিক দিক থেকে আমাদের অর্থনীতি আরও গতিশীল হবে, দেশের মানুষ উন্নত জীবন পাবে। আমি আবারও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে বারবার সাহস দিয়েছেন। আমি বাবা, মা, ভাই সব হারিয়ে এদেশের মানুষের উপর ভরসা রেখেই 75-এর পর যখন 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করেছিল বলেই আমি দেশে ফিরে এসেছিলাম, আসতে পেরেছিলাম। তখন অনেক বাধা ছিল, কিন্তু এসেছিলাম একটি লক্ষ্যই সামনে নিয়ে। এই বাংলাদেশ, যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে গেছেন,
এই বাংলাদেশ এভাবে অবহেলিত থাকতে পারে না। এই বাংলাদেশকে আমাকে কিছু করতে হবে এবং এই যে সাহস আমি পেয়েছি, এদেশের বাংলাদেশের জনগণ যেমন সাহস দিয়েছে, আর সবসময় আমি এটা অনুভব করি যে আমার মা, আমার বাবা সবসময় তাদের দোয়া আমার উপর রেখেছেন, তাদের আশীর্বাদের হাত আমার মাথায় আছে। তাহলে আমার মতো একটা সাধারণ মানুষ, যে অতি সাধারণ বাঙালি মেয়ে, এত কাজ করতে আমি পারতাম না যদি আমার বাবা মায়ের দোয়া আশীর্বাদের হাত আমার উপর না থাকতো। আমি তাদের কথা আজকে স্মরণ। আমি আশা করি এই সেতু কাজ বন্ধ করতে যারা নানাভাবে ষড়যন্ত্র করেছে বা বাধা দিয়েছে, তাদের শুভবুদ্ধির উদয় হবে, তাদের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত হবে, দেশের মানুষের প্রতি তারা আরও দায়িত্ববান হবে। আজকে বাংলাদেশ আমাদের মাথাপিছু আয় $2,594 মার্কিন। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমরা প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আজকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা ব্রডব্যান্ড পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল বাংলাদেশের মানুষের ঘরে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, আমরা সেইভাবেই এগিয়ে যাব। জাতিসংঘ ঘোষিত SDG 2030-এর মধ্যেই আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। বাংলাদেশ 2021 আর 2020 জাতির পিতা জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। 2021 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি। আর এই সময় আমরা স্বীকৃতি পেয়েছি উন্নয়নশীল দেশের মর্যাদা, যেটা কার্যকর হবে 2026 সালে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পাবে, মর্যাদা পাবে। 2100 সালের ডেল্টা প্ল্যান এই বদ্বীপটাকে প্রজন্মের পর প্রজন্মকে সুন্দর জীবন দেবে, সেই পরিকল্পনা নিয়েও আমরা তা বাস্তবায়ন শুরু করেছি। আসুন পদ্মা সেতু উদ্বোধনের এই ঐতিহাসিক দিনে যে যার অবস্থান থেকে দেশ ও দেশের মানুষের কল্যাণে আমরা শপথ গ্রহণ করি যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব। জাতির পিতার স্বপ্ন আমরা গড়ে তুলব। বাঙালি জাতি বীরের জাতি। বাঙালির ইতিহাসের বাঁকে বাঁকে রঞ্জিত হয়েছে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক রক্তধারা। বারবার আঘাত এসেছে, বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে। কিন্তু বাঙালি আবার এই আঘাতের পরেও সদর্পে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।